হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের বন্ধু অন্তরা নিয়ে চলে এসেছি তুমি যাকে ভালোবাসো সিরিজ প্রেমের গল্পের ৬ষ্ঠ পর্ব নিয়ে। গল্প পাঠে আমি তোমাদের বন্ধু অন্তরা, আর গল্পের অন্যান্য চরিত্রে আমার সঙ্গে অবশ্যই রয়েছে তোমাদের বন্ধু প্রীতম। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের পর্ব। আর হ্যাঁ, শুধু গল্প শুনে চলে গেলে কিন্তু হবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর গল্প যদি ভালো লাগে লাইক আর কমেন্ট অবশ্যই চাই। তাহলে চলো শুরু করে দিই আজকের পর্ব। কথাগুলো শেয়ার করতে পেরে মনটা বেশ হালকা হয়ে গেছে আরাত্রিকার। ফিরতি পথে বেশ কিছুটা হেঁটে এসে তারপরে টোটো ধরেছে। আজ নিজের ব্যবহারে ও নিজেই বেশ অবাক। এরকম অচেনা অজানা একটা পাগল লোককে কিভাবে অবলীলায় নিজের মনের কথাগুলো বলে গেল ও নিজেই বুঝতে পারছে না। অথচ লোকটাকে একেবারেই খুব একটা সুবিধার মনে হয় না আরাত্রিকার। ওর ওই সব কাজ কর্ম ব্যবসা এই সব কিছুই ভুয়ো বলেই মনে হয়। তাই যদি হয় তাহলে লোকটা ওর সঙ্গে এরকম বিহেভ করছে কেন? একা থাকলে মনের মধ্যে প্রশ্নগুলো খচখচ করে ঠিকই, অথচ লোকটা সামনে এলে আর প্রশ্নগুলো করাই হয় না। কি আশ্চর্য, আজকেও নামটা জানা হলো না পাগলাটার। পাগল? হ্যাঁ, এই নামটাই একেবারে পারফেক্ট। মনে মনে হাসতে হাসতে বাড়ি ঢুকলো আরাত্রিকা। খোলা বারান্দাময় নিকোটিনের গন্ধে একেবারে ভরপুর। স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, ইহা কর্কট রোগের কারণ। ছোট থেকে শুনে শুনে মুখস্থ হয়ে গেছে অহনের। অথচ এই সাদা বস্তুটা যতক্ষণ দুই ঠোঁটের ফাঁকে পুড়তে থাকে, চিন্তা ভাবনা টেনশন একেবারে শত হস্ত দূরে সরে যায়। ওর নিঃসঙ্গ জীবনের সঙ্গী হলো সিগারেট আর এক্সপেন্সিভ ওয়াইন। শরীরের ক্ষতি হচ্ছে জানে অহন, তবুও সংযত হয় না। আসলে অপেক্ষায় আছে সেই মানুষটার যে ভালোবেসে কাছে এসে ওর এই বদ অভ্যাস থেকে ওকে মুক্ত করবে, নিজের অধিকার নিজে বুঝে নেবে। আজ মনটা বেশ ভালো আছে অহনের। জানতে পেরেছে আরাত্রিকা ওর সম্পর্কে খোঁজ নিচ্ছে। তবে কি আরাত্রিকাও ওকে মিস করতে শুরু করেছে? কিন্তু ওর আর ওর রাত্রির মাঝে কেউ থাকুক এমনটা চায় না অহন, এমনটা হতেও দেবে না ও। আজ প্রায় 4 দিন পর আবারও ফোনটা হাতে তুলে মেসেজ টাইপ করলো অহন আরাত্রিকার নাম্বারে। বিছানাটা পরিষ্কার করে সবেমাত্র বালিশে মাথাটা ঠেকিয়েছে আরাত্রিকা। ঠিক তখনই মেসেজটা ঢুকলো। আরাত্রিকা, তুমি কি আমার সম্পর্কে জানতে আগ্রহী? বুঝতে পারছি, কিন্তু তার মানে তো এই নয় যে আমার পিছনে একজন জোকারকে স্পাই হিসেবে নিযুক্ত করবে। মেসেজটা পড়েই কেন জানে না ভালো লাগলো না আরাত্রিকার। হ্যাঁ, ওই পাগলাটাকে বলেছে অহনের খোঁজ এনে দিতে, কিন্তু ইচ্ছাকৃত তো নয়। অহন তো নিজেই নিজের সম্পর্কে জানাতে চায় না, কি করবে আরাত্রিকা? তাই তো বাধ্য হয়েই এমনটা করেছে।
কিন্তু তাই বলে একজন পরোপকারী ভালো মানুষকে জোকার আখ্যা দেওয়া হবে, কোনোভাবেই সেটা সমর্থন করতে পারছে না ও। ভাবনা চিন্তা না করে ভয়েস মেসেজ পাঠিয়ে দিল আরাত্রিকা। কি করতাম আমি? কোনোভাবেই তো যোগাযোগ করতে পারছিলাম না, আর তুমি তো কোনোভাবেই নিজের সম্পর্কে জানাতে চাইছিলে না, তাই ভাবলাম। আর হ্যাঁ, ওই লোকটাকে জোকার বলো না প্লিজ। হ্যাঁ মানছি, অদ্ভুত অদ্ভুত কথা বলে, একটু ছিটও আছে মাথায়, কিন্তু ছেলেটা আমার অনেক উপকার করেছে। আর যাই হোক, আড়াল থেকে আমার ওপর নজর তো রাখেনি। একটু বাঁকা হাসলো অহন, আবারও টাইপ করলো মেসেজ। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব, বাঁধনবিহীন সে যে বাঁধন অকারণ। অস্থির হয়ে উঠল আরাত্রিকা। আর কতদিন এভাবে আড়ালে নিজেকে লুকিয়ে রাখবে মানুষটা? আজ একটা হেস্তনেস্ত করেই তবে ছাড়বে ও। টাইপ করলো মেসেজ। কাব্য করা বন্ধ করে কবে দেখা করবে সেটা একটু পরিষ্কার করে জানাবে কি? তোমার এই সাসপেন্স আমার কাছে অসহ্য হয়ে উঠছে অহন। উত্তর এলো চটজলদি। নাম যখন জানতে পেরেছ তখন দেখাও হবে খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, অনির্বাণ তোমার পাস্ট আরাত্রিকা, ওকে নিয়ে এত চিন্তা করে মন খারাপ করার কিছু নেই। আর ও তোমায় যদি বিরক্ত করে তাহলে আমি কিছু না কিছু ব্যবস্থা নিশ্চয়ই নেব। এবার খানিকটা ঘাবড়ে গেল আরাত্রিকা। এই লোকটা অনির্বাণের কথা জানলো কি করে? আরেকটা বিষয়ও খটকা লাগলো ওর। অনির্বাণের কথা তো ওই পাগল লোকটা ছাড়া আর কাউকে বলেনি। তাহলে কি অহনের কথাতেই ওই পাগলটা পিছনে পড়ে আছে আরাত্রিকার? মাথার ভিতরে সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে ওর। আবারও মেসেজ টাইপ করলো। তুমি অনির্বাণ সম্পর্কে কি করে জানলে? উত্তর এলো। সেটা এই মুহূর্তে তুমি না জানলেও হবে। মন দিয়ে চাকরি করো আর নিশ্চিন্তে এই মুক্ত জীবন উপভোগ করো। কথা দিচ্ছি, তোমাকে কেউ বিরক্ত করতে পারবে না। তবে হ্যাঁ, ওই পাগল লোকটাকে বেশি আশেপাশে ঘুরঘুর করতে দিও না। হি ইজ নাথিং বাট আ ব্রেনলেস ভ্যাগাবন্ড। এবার নিশ্চিত আরাত্রিকা, ওই পাগলটা নিশ্চয়ই অহনেরই পাঠানো। ওই লোকটাকে তুমি অ্যাপয়েন্ট করেছো আমার উপর নজর রাখার জন্য? ওদিক থেকে বেশ খানিকক্ষণ চুপচাপ। মেসেজ এলো না আরাত্রিকার কাছে। অধৈর্য হয়ে পড়ল আরাত্রিকা। আবারও মেসেজ করলো। কি হলো, উত্তর দিলে না? আমি অপেক্ষা করছি অহন। এবার উত্তর এলো। আমার কাছাকাছি পৌঁছানোর জন্য তোমাকে কারো সাহায্য নিতে হবে না আরাত্রিকা। সময় হলে ঠিক পৌঁছে যাব তোমার কাছে। আসলে আমি তো শেফ, পারফেক্ট কুকিং করাটাই আমার হবি। ওভার কুক বা আন্ডার কুক কোনোটাই আমার পছন্দ নয়। একটা পারফেক্ট ডিশ বা একটা মজবুত সম্পর্ক, দুটোর ক্ষেত্রেই পর্যাপ্ত সময় আর ধৈর্যের প্রয়োজন। আমি চাই না আমাদের সম্পর্কটা শুধুমাত্র ভালো লাগা অবধি সীমাবদ্ধ থাকুক। মনির চোখ দিয়ে তুমি আমায় দেখো, মন দিয়ে অনুভব করো আমার মন। ব্যাস, দেখবে সব কিছু কিরকম ম্যাজিকের মতো বদলে যায়। আর হ্যাঁ, রাত জেগো না, ঘুমিয়ে পড়ো। কথা দিলাম, আরাত্রিকার ভালো থাকার দায়িত্ব আজ থেকে শুধু অহনের। চোখ দুটো জলে ভরে উঠল আরাত্রিকার। যে মানুষটাকে একবারও চোখের দেখা দেখেনি, তার জন্য আজ সত্যি বড় উতলা হয়ে উঠছে মনটা। কি করে পারে উল্টো দিকের মানুষটা এত ধৈর্য, এত অপেক্ষা? কি এমন কারণ থাকতে পারে যে আরাত্রিকার সামনে আসতে পারছে না সে? আরও একবার সব মেসেজগুলো মন দিয়ে পড়ল আরাত্রিকা। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ল বিছানায়। না, কাল একবার পাগলটার সঙ্গে কথা বলতেই হবে। যদি সত্যি সত্যি পাগলটা অহনের হয়ে কাজ করে,
তাহলে ওর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না আরাত্রিকা। কোনো ঠকবাজ লোকের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। অহনের কথা ভাবতে ভাবতে চোখ দুটো বন্ধ করল আরাত্রিকা। কিন্তু কেন জানে না বারবার উস্কো খুস্কো চুল আর হাসি মুখের ওই পাগলটার মুখটাই চোখের সামনে ঘুরতে থাকলো। আর ঠিক সেই মুহূর্তেই ঘুমও জড়িয়ে এলো দুই চোখ জুড়ে। সকালবেলা ঘুম ভেঙে যেতেই আরও একবার মেসেজগুলো নিয়েই চিন্তায় পড়ল আরাত্রিকা। মেসেজের ভাষাগুলো পড়ে এতটুকু বুঝতে অসুবিধা হয় না যে এই বক্তব্যগুলো সরাসরি কহনের থেকে আশা করা সম্ভব নয়, কারণ মেসেজের বক্তব্য অনিচ্ছাকৃত হলেও শুধুমাত্র ওই পাগলাটে লোকটাকেই অকপটে জানিয়েছিল আরাত্রিকা। আজ আরাত্রিকার মনের মধ্যে চলতে থাকা দ্বিধা দ্বন্দ্বের অবসান হয়েছে। ওই লোকটাই পাক্কা অহনের গুপ্তচর। না হলে এই লোকটাকে বলা কথাগুলো অহনের মেসেজে রিফ্লেক্ট করে কি করে? সব থেকে এটা ভেবেই আরাত্রিকার রাগ হচ্ছে যে পাগলাটে লোকটা সামনে সোজাসুজি অস্বীকার করে দিল অহনের সঙ্গে পরিচিতির ব্যাপারটা। নিশ্চয়ই ব্যাপারটাকে খতিয়ে দেখতেই হচ্ছে। তাই আর এক মিনিটও দেরি না করে চটপট ফোন করলো লোকটার ফোন নাম্বারে। হ্যালো, জয় মাতারা, কে বলছেন মা? ন্যাকামো হচ্ছে? আমার নাম্বারটা বুঝি চেনা যাচ্ছে না? নাটক করে জিজ্ঞাসা করছেন কে বলছি? বুম বলে, আরে বাবা এত রেগে যাচ্ছেন কেন? এখন সবে দ্বীপ্রহর, শনিবারের বারবেলা, একটা অসহযোগ চলছে এখন। এই সময় এত উত্তেজনা ভালো নয় ম্যাডাম, প্রশমন করুন। এই বেশি বাড়াবাড়ি করলে না এমন অসহযোগ আন্দোলন দেখাবো যে আপনাকে ব্রিটিশদের থেকেও বেশি লজ্জা পেতে হবে। বুম বলে, মা তোর সন্তানদের অপরাধ ক্ষমা করিস মা। ওরা জানে না কাকে কি বলছে। বলছি ম্যাডাম, সদ্য তপস্যা ভঙ্গ হয়েছে আমার, মাতৃ আরাধনা ব্যাঘাত ঘটেছে। আমার মন বলছে কিছু একটা অনর্থ ঘটতে চলেছে। হ্যাঁ, আপনার মন একদম ঠিক বলেছে। অনর্থ আজ হবেই, না হলে আর আপনার সাথে এই কথাবার্তার কোনো অর্থ থাকে না। সমস্ত অনর্থের অর্থ খুঁজে বের করতে এক্ষুনি আপনাকে আসতে হবে। শ্যামবাটির মোড়ে আসুন। এই কেলেঙ্কারি, তা বলছি কি ম্যাডাম, একাডেমির অভিধানটা কি সঙ্গে নিয়ে আসবো? না মানে ওই কি সব অর্থ অনর্থ খুঁজবেন বলছিলেন না? এই ফালতু নাটক ছেড়ে যেটা বলছি সেটা করুন। এক্ষুনি শ্যামবাটির মোড়ে এসে দেখা করুন। ঠিক 15 মিনিটে পৌঁছচ্ছি, তারপর আপনার মজা আমি দেখাবো। বম বলে, ঠিক আছে চলে আসছি। বলছিলাম ম্যাডাম, দুপুরের খাওয়া দাওয়া কি হয়েছে? এই বেশি চালাকি দেখাতে হবে না। হ্যাঁ, আমার খাওয়া দাওয়া নিয়ে আমি ভাববো। আপনি শুধু ভাবুন আজ বেঁচে বাড়ি ফিরবেন কি করে। আজ আপনার সমস্ত নাটক যদি না শেষ করতে পেরেছি। জয় মা তারা, ঠান্ডা করো মাথা মা, তোর সন্তানের মাথা ঠান্ডা কর মা। এবার বড্ড বিরক্ত লাগছে আরাত্রিকার। কটাং করে ফোনটা কেটে দিল। তারপর যে সালোয়ারটা পরেছিল তার উপরেই একটা মোটামুটি ভালো দুপাট্টা চাপিয়ে কাঁধের ব্যাগটা সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। আর নির্দিষ্ট সময়ের মিনিট 5 আগেই পৌঁছে গেল শ্যামবাটির মোড়ে। সর্বনাশ, ম্যাডাম আপনি তো খুব জোরে হাঁটেন। ম্যারাথনের প্র্যাকটিস করছেন নাকি? শুনুন, আজ একটাও বাজে কথা শুনতে চাই না আমি। সত্যি করে বলুন তো, অহন আপনার কে হয়? আর আমি যে কথাগুলো আপনাকে বলেছি সেগুলো অহন জানলো কি করে? লে হালিবা, আরে বস ওসব রাঁধুনে টাঁধুনে আমার কেউ হয় না। চুচ্চোর ধাপ্পাবাজ লোক একটা। ওই চারটি কড়াইশুটি বাঁটা দিয়ে ডিমের চচ্চড়ি রান্না করে দেয়, আর তাতেই আপনারা হাত ফাত চেটে উড়িয়ে দেন। কি পান কে জানে ওসব আলফাল রান্নায়। সেই সব লোকের সঙ্গে আমার যোগাযোগ থাকুক এটা আমিও চাই না খুব একটা। আমি কেন, আমার বাড়ির লোকও চায় না। কিন্তু ব্যাপার হচ্ছে আপনি এত খোঁচে আছেন কেন? খোঁচে আছি কেন?
অনির্বাণ যে বারবার আমাকে ফোন করে বিরক্ত করছে আর সেটা নিয়ে যে আমি এতটা ওয়ারিড হয়ে রয়েছি সে খবর আপনি ছাড়া আর কে জানে, বলুন। ও এই ব্যাপার। আচ্ছা আস্তে ম্যাডাম আস্তে, এত জোরে চিৎকার করলে হয় নাকি? আরে দেওয়ালেরও তো কান আছে নাকি? এক্সকিউজ মি, আমি এটা কোথায় দাঁড়িয়ে রয়েছি? শালবনি, রাইট? এখানে কি রয়েছে? অসংখ্য গাছ চারপাশে আছে। গতকাল কোথায় দাঁড়িয়েছিলাম? ঠিক এখানে। আশেপাশে কে ছিল? শুধু আপনি আর আমি। তারপরেও কথাটা যখন পৌঁছে গেল অহনের কানে তখন তো ধরে নিতেই হচ্ছে আপনি আসল নাটের গুরু। আরে কি সব বলছেন? আরে নাটের গুরু আমি কেন হতে যাবো? সে তো সেই জিত আর কোয়েল। তার থেকে বড় কথা ওই যে বললাম না, গাছেদেরও কান আছে। ছ্যাবলামো হচ্ছে। গাছের কান আছে, আর সেই কান দিয়েই গতকালের কথাগুলো গাছেরা শুনে গিয়ে অহনকে কানে কানে বলেছে। এই শুনুন। আরে 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 বাবা, হতেই পারে। আচার্য জগদীশ চন্দ্র কি বলেছেন মনে নেই? গাছেদের প্রাণ আছে। তা প্রাণ যখন আছে কান থাকবে না? এতে অস্বাভাবিকের কি আছে বলুন তো? হতেই পারে। ও আচ্ছা, গাছেদের কান আছে আর গাছেরা কথাগুলো শুনে অহনকে গিয়ে বলেছে, কারণ গাছেদের তো পাও আছে, ওরা চলাফেরাও করতে পারে, তাই না? আরে গাছেদের চলন গমন এসব আছে তো, পড়েননি বিজ্ঞান বইতে? পাস করলেন কি করে ম্যাডাম? টুকতেন নাকি? সত্যি করে বলুন তো। একদম বাজে কথা বলবেন না। গাছেদের চলন গমন আছে, তাই গাছেরা চলে ফিরে গিয়ে নিজেদের কানে শুনে রাখা কথাগুলো অহনকে জানিয়ে এলো, তাই তো? নতুন বিজ্ঞানের থিওরি আবিষ্কার করছেন নাকি? জানেন না, আমি তো সায়েন্টিস্ট। গবেষণা করাই আমার কাজ। আর এটাই হচ্ছে আমার নতুন প্রজেক্ট, গাছেদের কান খুঁজে বের করা। এই চেলা কাটটা কোথায় রে? দুই এক ঘা পড়লেই না সব ঠিক হয়ে যাবে। এই কেলেঙ্কারি। আরে ম্যাডাম রাগ করছেন কেন? বিশ্বাস করছেন না তো? ঠিক আছে, এক কাজ করুন, আজ আপনাকে বরং আমার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। দেখবেন আপনার মাথাও ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে। মানে? আরে দেখুন না, ওখানে গেলে বুঝতে পারবেন আমি যা বলেছি সবটা সত্যি বলেছি। আরাত্রিকা মনে মনে ঠিক করলো, আজ যখন সুযোগ হয়েছে তখন লোকটার ঠাই ঠিকানা জেনেই বাড়ি যাবে। কেন লোকটা এতদিন ধরে ওর পিছন পিছন ঘুরছে? কেনই বা যেখানে সেখানে এই লোকটাকেও দেখতে পাচ্ছে? কেনই বা লোকটা নিজের সম্পর্কে সবকিছু গোপন করে যাচ্ছে? আর কেনই বা লোকটা আরাত্রিকা যা বলছে সব কথা অহনের কানে পৌঁছে দিচ্ছে? সব প্রশ্নের উত্তর পেতে খুব বেশি সময় না নিয়ে আরাত্রিকা বলে বসল, বাড়ি আপনার? ঠিক আছে, চলুন তো আজ যাই আপনার বাড়িতে, দেখে আসি আপনার সব কাণ্ড কারখানা। কেমন আপনি ইলেকট্রিশিয়ান, তান্ত্রিক, দালাল, সমাজসেবী, বিজ্ঞানী, আরো 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 কত কি। খুব বেশি সময় নিল না পাগলাটে লোকটাও, চটপট রিপ্লাই দিল, আলবাত ম্যাডাম, নিশ্চয়ই চলুন আমার বাড়িতে। আমার বাড়ি হচ্ছে বিশ্ব সংসারের সবচেয়ে সুন্দর বাড়ি। সেখানে সবার সব সময়ের জন্য এন্ট্রি ফ্রি ফ্রি ফ্রি। খুব স্বাভাবিক, বাড়িতে ঢোকার জন্য টিকিট লাগে নাকি? আরে না 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 ম্যাডাম, কি বলছেন বলুন তো? সে কথা কখন বলেছি? চলুন চলুন তাহলে যাওয়া যাক। এই টোটো, এই টোটো, এদিকে এদিকে। এই কটা কথা বলেই সামনে দাঁড়িয়ে থাকা একটা টোটোকে ডেকে নিয়ে ইশারায় আরাত্রিকাকে টোটোতে চড়তে বলল লোকটা। তারপর লোকটা নিজে গিয়ে বসলো ড্রাইভারের পাশের সিটে। কি আশ্চর্য, ড্রাইভার লোকটা একেও চেনে নাকি? খোশ মেজাজে গল্প করে চলেছে, যেন মনে হচ্ছে কত দিনের চেনা। অবশ্য হতেও পারে, কারণ ইনিও তো স্থানীয় মানুষ। খুব ভালো করে ওই টোটোওয়ালা এবং লোকটার কথা শোনার চেষ্টা করলো। ঠিক শুনছে আরাত্রিকা, টোটোওয়ালা দাদাটা লোকটাকে পাগলা বাবা বলে ডাকছে। একেবারে যথার্থ নাম, তার মানে ওই লোকটা বোধহয় স্বভাবেই খ্যাপাটে। তাহলে কি আরাত্রিকা এতদিন ভুল সন্দেহ করেছে লোকটাকে? শুধু শুধু সময় নষ্ট করছে না তো? কি জানি বাবা।
তবু একবার আরাত্রিকার সচক্ষে দেখে আসা উচিত লোকটার আসল ঠাই ঠিকানা। এসব ভাবতে ভাবতেই আরাত্রিকাদের টোটোটা কঙ্কালীতলার রাস্তায় ঢুকে পড়ল। রাস্তায় ঢোকার মুখেই মন্দির কমিটি থেকে রাস্তা মেইনটেনেন্সের জন্য যে তহবিল সংগ্রহ করা হয় সেই দল থেকে একজন এসে 10 টাকা চাইল। আরাত্রিকা অবাক হয়ে জিজ্ঞাসা করল, এই এটা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? এই যে একটু আগে বললেন কোনো টাকা পয়সা লাগে না আপনার বাড়িতে ঢুকতে, এখানে তো রীতিমতো টোল দিতে হলো 10 টাকা। আর তাছাড়া এটা তো কঙ্কালীতলা মন্দির যাওয়ার রাস্তা। আরে ম্যাডাম, চাপ নিচ্ছেন কেন? বলছি না আমার বাড়ি নিয়ে যাব, যেটা বিশ্ব সংসারের সবচেয়ে সুন্দর বাড়ি। আর তাছাড়া ছেড়ে দিন ওই 10 টাকার ব্যাপারটা, ওটা এখন আমি দিয়ে দিচ্ছি। আপনি পরে আমায় 15 টাকা ফেরত দিয়ে দেবেন। কি আশ্চর্য, আপনি 10 টাকা দিয়ে দেবেন তার জন্য আমি আপনাকে 15 টাকা ফেরত দেব? হ্যাঁ। কেন, মামার বাড়ির আবদার? এই কথা বলতে বলতেই টোটো এসে দাঁড়ালো কঙ্কালীতলা মন্দিরের ঠিক সামনে। চটপট লোকটা টোটো থেকে নেমে আরাত্রিকাকে জিজ্ঞাসা করলো, কি হলো, নেমে আসুন ম্যাডাম, বাড়ি চলে এসেছি। ইয়ার কি হচ্ছে? এটা আপনার বাড়ি? এটা তো কঙ্কালীতলা মন্দির। হ্যাঁ ম্যাডাম, এটাই আমার বাড়ি। বলেছিলাম না এটা বিশ্ব সংসারের সবচেয়ে সুন্দর বাড়ি। তা বলছি, আমার বাড়িতে ফুল নিয়ে ঢুকবেন নাকি খালি হাতেই? মন্দিরে যখন এসেছি নিশ্চয়ই একটা পুজোর ডালি কিনেই তবে ঢুকবো। কিন্তু আপনি আবার কিন্তু চালাকি করছেন। আসলে আপনি আপনার নিজের আস্তানাটা গোপন করতে চাইছেন না? এভাবে কিন্তু খুব বেশি দিন চলতে পারে না। হ্যাঁ, আরে ম্যাডাম, আপনি ভুল বুঝছেন, এটাই আমার বাড়ি। বলেই লোকটা স্থানীয় দোকানদার, বাউল এদের সাথে কত চেনা ভঙ্গিতে কথা বলতে শুরু করে দিল। আর আশ্চর্যের ব্যাপার, তারাও ওই লোকটাকে দেখে পাগলা বাবা করতে করতে এগিয়ে এলো। আরাত্রিকার বুঝে উঠতে অসুবিধা হলো না যে এই লোকটা স্থানীয় জায়গায় খুবই পরিচিত, কিন্তু তাও নিশ্চিত হতে পারছে না লোকটা যতই জনপ্রিয় হোক এর আসল পরিচয়টা কি। আরে ও ম্যাডাম, কি ভাবছেন এত দাঁড়িয়ে দাঁড়িয়ে? আরে আসুন আসুন, চটপট আসুন, মায়ের সঙ্গে পরিচয়টা করিয়ে দিই। এই কথা বলে লোকটা আরাত্রিকাকে নিয়ে গেল মন্দিরের ভেতর। তারপর নিজের পূর্ব পরিচিত পুরোহিতদের সাথে কিছু কথাবার্তা বলে মন ভরে পুজো করালো আরাত্রিকার নিয়ে আসা পুজোর ডালি দিয়ে। তারপর মায়ের পায়ের ছোঁয়ানো পদ্মফুল, ফল, প্রসাদ সবকিছু ধরিয়ে দিল আরাত্রিকার হাতে। আরাত্রিকা বেশ অবাক আর তার সঙ্গে একটু বিস্মিত। ও জিজ্ঞাসা করলো, আপনি তাহলে এই মন্দিরেই থাকেন? হ্যাঁ, এর থেকে ভালো জায়গা আর কি হতে পারে। আর আপনার ওইসব ইলেকট্রিশিয়ান, দালালি, তন্ত্র সাধনা সেসব? আরে ম্যাডাম, মায়ের কাছে যখন এসেছেন, মায়ের সন্তানেরা সব কিছু করতে পারে। যেখানে বিজ্ঞানী, দালাল, ইলেকট্রিশিয়ান, তান্ত্রিক সবাই সমান। দেখেছেন তো, আপনি আবার কথা ঘোরানোর চেষ্টা করছেন। আরে মশাই, আপনি আসলে কে বলে দিন না চটপট। শুনুন শুনুন, মা কঙ্কালীর কাছে এসেছেন। এই প্রশ্ন বিচিত্রা খুলে বসলে তো আর চলবে না এখন। চলুন। আরে বাবা, মাথা গরম না করে চলুন। আগে চলুন, কুণ্ডের জল মাথায় দিয়ে তারপর ভৈরব মন্দির দর্শন করে তবেই কিন্তু 51 পীঠ দর্শন সম্পন্ন করতে হয়। কিন্তু কোনো কিন্তু না, চলুন ওদিকে। আর কোনো প্রশ্ন করলো না আরাত্রিকা, কারণ ও খুব ভালো করে বুঝতে পারছে যে প্রশ্ন করলেও তার সঠিক জবাব পাবে না। তাই এখন লোকটাকে অনুসরণ করে কুণ্ডের জল মাথায় ঠেকিয়ে সোজা চলে গেল ভৈরব মন্দির দর্শনে। ভৈরব দর্শন এবং সেখানে পুজো দেওয়া সম্পন্ন হলে আরাত্রিকা লক্ষ্য করল যে ওর মনের মধ্যে চলতে থাকা দ্বিধা, দ্বন্দ্ব, উতলাপনা সবটাই কেমন যেন ঠান্ডা হয়ে এসেছে। বেশ অন্যরকম একটা শান্তি বোধ করছে ও। না, আজ আর লোকটার সাথে বেকার ঝামেলা ঝগড়া করে লাভ নেই। চটপট বিদায় নিল সেদিনের মতো।
খানিকটা ফিল গুড মুড নিয়ে ও ফিরে এলো বাড়িতে। বাড়িতে ঢুকতেই বাড়িওয়ালা কাকু ধরিয়ে দিলেন কুরিয়ার থেকে আসা একটা খাম। চটপট খামটা খুলে ফেলল আরাত্রিকা, আর তারপরেই ভয় সিঁটিয়ে গেল ঘরের এক কোণে। এ কি দেখছে আরাত্রিকা? এসব কি? আর এসব ওর কাছে এলোই বা কেন? প্রচণ্ড ভয়ে দরদর করে ঘামতে শুরু করলো আরাত্রিকা। এরপর কি? এরপর কি আরও কোনো ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হবে আরাত্রিকা? অহনের দেখা কবে বা পাবেও? আর এই পাগলা বাবা, সেই বাকে এ কি সত্যিই কোনো পাগলাটে গোছের স্থানীয় বাসিন্দা, নাকি আরও কোনো বড়সড় চক্রান্তের শিকার হতে চলেছে আরাত্রিকা? জানতে গেলে শুনতে হবে তুমি যাকে ভালোবাসো গল্পের 7ম পর্ব। 6ষ্ঠ পর্ব আজ আপাতত এই পর্যন্তই। তুমি যাকে ভালোবাসো এই ধারাবাহিক গল্পটির 6ষ্ঠ পর্ব আজ এ পর্যন্তই। 7ম পর্ব নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায়। তবে তার আগে আগামী মঙ্গলবার দুপুর 3:30 নিয়ে আসব আবার একটা নতুন ভালোবাসার গল্প। তবে যেতে যেতে যে কটা কথা প্রতিদিন বলে চলে যাই, আজও তার অন্যথা করা ঠিক হবে না, কি বলো? তাই যদি এই গল্পের এই পর্বটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট চাই। আর আরও একটা রিকোয়েস্ট কিন্তু আজ করব। যদি আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরিচিত পরিজনেদের মধ্যে আমাদের চ্যানেলের লিঙ্কটা প্লিজ একটু শেয়ার করে দিও। আর হ্যাঁ, যদি তুমি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হও আর আমাদের চ্যানেলের গল্পগুলো তোমার মনেও ধরে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, তাহলে নতুন গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার মোবাইলেও চলে যাবে নোটিফিকেশন। যাই হোক, আরও একটা কথা তো জানিয়ে দিতে ভুলেই যাচ্ছিলাম, ভালোবাসার মরশুম কিন্তু এখন থেকে ওয়েবসাইটেও অ্যাভেলেবেল www.bhalobasharmorsum.com। ওয়েবসাইট লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। সঙ্গে রইল ভালোবাসার মরশুমের ডেডিকেটেড ফেসবুক চ্যানেলের লিঙ্কটাও। তোমাদের যে কোনো রকম দরকারে তোমরা আমাদেরকে ডিএম করতে পারো সেখানে। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণায়। তারা হলে স্বাগতা মণ্ডল, পৌশালী ঘোষ, জয়শ্রী কুমারী, অঞ্জনা গাড়ু, সঞ্চিতা মণ্ডল, অদিতি মণ্ডল, সঞ্জয় দাস, মোহিনী ভট্টাচার্য, বিনিতা ছেত্রী, সোমা বসাক, কণা রোজারিও, ঈশানী ঘোষ সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, ওই পাগলাটে লোকটাকে সবাই মন্দির চত্বরে কি নামে ডাকছিল? যদি গল্পটা মন দিয়ে শুনে থাকো তাহলে এটা ভীষণ সহজ প্রশ্ন, তাই চটপট টাইপ করে ফেলো কমেন্ট বক্সে। প্রতি পর্বের মতো কথা দিচ্ছি আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। তাহলে আজ এই পর্যন্তই। কথা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30, আর তারপর আগামী শুক্রবার রাত্রি 8টায়। ততক্ষণ সকলে ভালো থেকো আর ভালোবাসার মরশুমের সঙ্গে থেকো।